একদিকে নেপাল, অন্যদিকে আবার বাংলাদেশ, শ্রীলঙ্কা। গত কয়েক বছর ধরে যে সিনারিওটা আমাদের সামনে ফুটে উঠছে, তাতে করে একদিকে যেমন ডিপ স্টেট এই ধরনের বিষয়গুলো আমাদের সামনে থাকছে, ঠিক তার পাশাপাশি আবার আরও কিছু প্রশ্ন উঠছে। কি না, যেভাবে জনতার রোষ রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাদের ওপর আছড়ে পড়ছে, তাতে করে প্রশ্ন জন্মাচ্ছে যে রাজনৈতিক নেতাদের ওপর সাধারণ মানুষ ভরসা করে, যে রাজনৈতিক নেতাদের ভোট দিয়ে জিতিয়ে তাদেরকে নির্দিষ্ট স্থানে পৌঁছয় সাধারণ মানুষ এই আশায়, এই প্রত্যাশায় যে সেই মানুষগুলো গিয়ে মূলত তাদের দেখবে, তাদের কথা বলবে, কোথাও কি সেই আশা প্রত্যাশা ধাক্কা খাচ্ছে? আর এই ক্রমাগত ধাক্কা খেতে খেতে রাগ, ক্ষোভ, বিদ্বেষ কোথায় পৌঁছতে পারে, যার দরুন আমরা এই দৃশ্যগুলো দেখতে পাই। একজন নেতার বাড়িতে ঢুকে দেদার ভাঙচুর করছে সাধারণ মানুষ, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, জিনিসপত্র যা ছিল তা তুলে আছাড় মেরে ভেঙে ফেলা হচ্ছে। একই সেই রাগ, ক্ষোভের বহিঃপ্রকাশ। সেটা বাংলাদেশেও আমরা দেখেছি, নেপালেও আমরা দেখলাম। জানি না পরবর্তীতে আরও এই ধরনের ঘটনা আমাদের সামনে আসবে কিনা, কিন্তু সেখান থেকে প্রশ্নটা খুব জোরালো হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতার অলিন্দে থেকে তাদের অবস্থান কি এমন জায়গায় পৌঁছচ্ছে যে যাদের জন্য তারাই গুরুত্বহীন হয়ে পড়ছে? তাই নয় তো? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। নেপাল এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে রয়েছে। আগামীতে নেপালের পরিস্থিতি কোন দিকে এগোবে সেটা অবশ্যই নেপালে যারা রাজনৈতিক দল রয়েছেন তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। নেপালের সাধারণ মানুষ সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। নেপালের একটি অংশ, যা আপনাদেরকে আগেও আমরা জানিয়েছি, যে তারা রাজতন্ত্র ফিরে পেতে চাইছে, এমনকি নেপালকে ফের একবার হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক এমন দাবিও নেপালের অভ্যন্তরে উঠছে। সত্যি কি নেপাল সেই পথে এগোবে, নাকি নেপালে আবার নতুন করে নির্বাচন সংগঠিত হবে এবং এই গণতান্ত্রিক প্রজাতন্ত্র সরকারই নেপালের আগামী ভবিষ্যৎ লিখবে? গোটা বিষয়টাই সময়ের ওপর দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ওই যে বললাম একেবারে শুরুতে, নেপাল ফের একবার আমাদের সামনে একটি প্রশ্নকে দাঁড় করিয়ে দিয়েছে যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা যাদের ওপর সাধারণ মানুষ ভরসা করে, সেই ভরসা হারালে সাধারণ মানুষের রাগ, ক্ষোভ, বিদ্বেষ কোন অবস্থায় পৌঁছতে পারে যে তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। তার কারণ সাধারণ মানুষ, সেটা ভারতের হোক, বাংলাদেশের হোক কিংবা নেপালের, সাধারণ মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহেই কিন্তু সবচেয়ে বেশি ব্যস্ত থাকে। দৈনন্দিন তাদের জীবনে এত জটিলতা রয়েছে, সেই জটিল কটিল অঙ্কের ফ্যাক্টরগুলোকে মেলাতেই তাদের দিন কেটে যায়। রাজনৈতিক জটিলতার মধ্যে তারা খুব একটা প্রবেশ করতে চায় না। হ্যাঁ, নিয়ম করে ভোটটা তারা দেয় এই আশায়, এই প্রত্যাশায় যাকে তারা ভোটটা দিচ্ছেন তিনি তাদের হয়ে কথা বলবেন, তাদের জন্য কাজ করবেন। কোথাও কি এই আশা প্রত্যাশাটা ধাক্কা খাচ্ছে, যার কারণে এই ধরনের চিত্র আমাদের বিভিন্ন দেশে দেখতে হচ্ছে? ছবিটা তো এক, সেটা বাংলাদেশ হোক কিংবা নেপাল কিংবা শ্রীলঙ্কা, ছবিটা এক। অর্থাৎ মানুষের রাগ, ক্ষোভ, বিদ্বেষ যেন ফেটে বেরোচ্ছে। কেন? আমরা নেপালের দিকে যদি তাকাই তাহলে দেখব যে নেপালে দীর্ঘদিন ধরেই একটা বেকারত্বের সমস্যা রয়েছে। এই জেন জেড যাকে বলা হচ্ছে বা জেন জি যাকে বলা হচ্ছে, অর্থাৎ নেপালের তরুণ প্রজন্ম। আমি আগেরও একটি এপিসোডে আপনাদেরকে বলেছিলাম যে নেপালি যারা রয়েছেন, মানে নেপালে যারা যুবক যুবতী যারা রয়েছেন, তারা অত্যন্ত আধুনিক মনস্কের, আধুনিক জীবনযাত্রায় তারা অভ্যস্ত। বলা যেতে পারে তাদের ফ্যাশন এতটাই আধুনিক, কোনো কোনো ক্ষেত্রে হয়তো কলকাতাও তাদের কাছ থেকে পিছিয়ে পড়তে পারে।
এই মানুষগুলোর কাছে ওই সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই সোশ্যাল মিডিয়াকে তারা কিন্তু তাদের অর্থ উপার্জনের জায়গা বলে মনে করে। সত্যিই তাদের কাছে এই সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যাওয়াটা একটা বড় ধাক্কা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে বললাম, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেল বলেই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে একেবারে সরকার ফেলে দিতে হবে, এমন অবস্থান কি সত্যিই তৈরি হয়েছিল, নাকি আরও কিছু ছিল? বিষয়টা সেখানে। দীর্ঘদিন ধরে নেপালের যে সরকার চলে আসছে, সেই সরকারের স্থিতাবস্থায় এক অদ্ভুত রকমের অস্থিরতা। তার কারণ 2008 থেকে 2025 17 বছরে 13 বার সরকার পরিবর্তন হয়েছে। যেমন ভারতের ক্ষেত্রে একটি সরকার আসার পর তাকে 5 বছর সময় দেওয়া হয়, 5 বছর পর আবার নির্বাচন সংগঠিত হয়। সরকার যদি পুনরায় আবার ফিরে আসে তাহলে আবার পুনরায় 5 বছর কাজ করার সুযোগ পায়। কিন্তু কি অদ্ভুত, নেপালের এই 17 বছরে 13 বার সরকার পরিবর্তনে অঙ্কটাই মিলছে না। অর্থাৎ কেউ 13 মাস, কেউ 12 মাস, কেউ 10 মাস এইভাবে সরকার চালিয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে আবার সরকার পড়ে গেছে। অর্থাৎ এই যে সরকারের অস্থিরতা, রাজনৈতিক এক অস্থিরতা, এই রাজনৈতিক অস্থিরতা কিন্তু নেপালের যুবক যুবতীদের কাছে একটা অন্তরায় হয়ে দাঁড়ায় তাদের ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে। তার কারণ কোনো দেশে যদি সরকারই স্থায়ী না হয় তাহলে তাদের ভাবনা চিন্তা কখনোই অগ্রসর হবে না, আর তাদের পরিকল্পনা যদি অগ্রসর না হয় তাহলে দেশটি অগ্রসর হতে পারে না। খুব স্বাভাবিকভাবেই এই বেকার যুবক যুবতীদের সংখ্যা বেড়েছে নেপালে। ঠিক তার পাশাপাশি খেয়াল করে দেখুন, নেপালে একটা দীর্ঘ সময় ধরে, প্রায় 240 বছরের সময় ধরে সেখানে রাজতন্ত্র চলেছিল। রাজাই শেষ কথা এবং রাজার প্রতি নেপালের মানুষের, সাধারণ মানুষের এক অদ্ভুত রকমের শ্রদ্ধা ভালোবাসা অবস্থান করত। এই রাজতন্ত্রের অবসান ঘটানোর পর 2008 সালে যখন এই গণতান্ত্রিক প্রজাতন্ত্র সরকার তৈরি হলো, খুব স্বাভাবিকভাবেই তারা ভেবেছিল যে মানুষের যে বিকেন্দ্রীকরণ, সে বিকেন্দ্রীকরণের অবস্থান তৈরি হবে। কিন্তু সত্যিই হয়েছে কি? নাকি নেপালে ওই গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নামে কিছু রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক দলের নেতা, তারাই কুক্ষিগত করে রেখেছে তাদের মধ্যে সমগ্র বিষয়টি। এই অবস্থায় একটি নাম, সুদান গুরুং, নেপালের অত্যন্ত জনপ্রিয় একটি মানুষ। তার একটি এনজিও সংস্থা রয়েছে, হামি নেপাল নামে। ওই সেই 2015 সালে যখন নেপালে ভূমিকম্প হয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিলেন, সেই নেপালের ভূমিকম্পে মানুষকে সাহায্য করবার জন্য এগিয়ে এসেছিলেন এই সুদান গুরুং, 36 বছর বয়সের তরুণ। এই সুদান তাদের এনজিও সংস্থা খুলে ওই হামি নেপালের মাধ্যমে দুর্গতদের সাহায্য করেছিলেন এবং সেইখান থেকেই গোটা নেপালে এই সুদান গুরুংয়ের নাম ছড়িয়ে পড়ে এবং তিনি তরুণ প্রজন্মের মধ্যে ভীষণ রকমভাবেই জনপ্রিয় হয়ে ওঠে। আপনারা অনেকেই জানেন না, সোমবার দিন যে আন্দোলন সংগঠিত হয়েছিল, ওই সোশ্যাল মাধ্যমে এই সুদান গুরুংই সেই আন্দোলনের ডাক দিয়েছিলেন। তবে সুদান গুরুং কি আন্দোলন চেয়েছিলেন? সুদান গুরুং কিন্তু আন্দোলনটা চেয়েছিলেন সম্পূর্ণ অহিংস আন্দোলন। তিনি পরিষ্কার এটাই বলেছিলেন যে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল ইউনিফর্মে হাতে বই নিয়ে এই আন্দোলনে সামিল হবেন। গত 8ই সেপ্টেম্বর সুদান গুরুং ইনস্টাগ্রামের একটি পোস্টে লিখেছিলেন, ভাইরা বোনেরা, 8ই সেপ্টেম্বর এমন একটি দিন যখন নেপালের তরুণরা জেগে উঠবে এবং বলবে যথেষ্ট হয়েছে। এটা আমাদের সময় এবং আমাদের লড়াই তরুণদের সঙ্গে শুরু হবে। তিনি বলেন, আমরা আমাদের ঐক্য প্রদর্শন করব
এবং যারা ক্ষমতা নিয়ে গর্ব করে তাদের মাথা নত করতে বাধ্য করে। কোথাও তিনি হিংসার কথা বলেননি, কোথাও তিনি ভাঙচুরের কথা বলেননি, অগ্নিসংযোগের কথা বলেন। এই সুদান গুরুংয়ের ওই একটি পোস্টের উপরে নির্ভর করেই জানা যাচ্ছে যে কাতারে কাতারে যুব সমাজ তারা পথে এসে নামে, আন্দোলনের নাম দেয় জেনারেশন জেড রেভলিউশন, অর্থাৎ জেন জি বিপ্লব। আর এরপরেই কিভাবে কার নির্দেশে কার অঙ্গুলি হেলনে গোটা বিষয়টাই হিংসাত্মক হয়ে উঠল সে প্রশ্নের উত্তর এখনো মেলেনি। আন্দোলনকারীরা ধীরে ধীরে ওই সংসদের দিকে এগোচ্ছিল, পুলিশ তাদের আটকালো, আর তারপরেই সহিংস হয়ে উঠল গোটা আন্দোলনটি। উল্টো দিকে এই ধরনের আন্দোলনকে যেভাবে প্রতিহত করা উচিত, অভিজ্ঞতার অভাবেই হোক আর অনিচ্ছার কারণেই হোক, যেভাবে এই আন্দোলনকে প্রতিহত করা হয়েছে তার ফল যে তাদেরকে ভুগতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। কারণ পুলিশের গুলিতে একজন নয় 20 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত আরও বহু। খুব স্বাভাবিকভাবেই এই সুদান গুরুং এই মুহূর্তে নেপালের তরুণ প্রজন্মের কাছে মসিহা হয়ে রয়েছেন এবং তার নির্দেশ মতোই এই তরুণ প্রজন্মের একটা বিরাট অংশ এগিয়ে চলেছে। একদিকে যখন নেপাল এই অবস্থা দিয়ে বয়েছে, তখন আমাদের প্রতিবেশী আরেক দেশ 1 বছর আগে ঠিক যেখানে এই ধরনের আন্দোলন সংগঠিত হয়েছিল তারা কেমন আছে। নতুন করে সত্যি এই বাংলাদেশ সম্পর্কে বা বদলে যাওয়া বাংলাদেশ সম্পর্কে আপনাদেরকে কিছু বলার নেই, তার কারণ এই বদলে যাওয়া বাংলাদেশ কেমন আছে তার একাধিক তথ্য ইতিমধ্যেই আমরা নানান অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু আপনারা কি জানেন এই বাংলাদেশ ফের একবার ভারতের সঙ্গে চুক্তি করতে চাইছে এবং সেই চুক্তির দ্বারা ভারতবর্ষের অবস্থানের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। বলবো সে কথা, তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। নেপালের যা পরিস্থিতি 1 বছর আগে ঠিক একই পরিস্থিতি হয়েছিল বাংলাদেশের। কেমন আছে বাংলাদেশ যদি আমরা তার দিকে তাকাই তাহলে দেখব যে আশা, যে স্বপ্ন, যে প্রত্যাশা নিয়ে একটি সরকারকে উৎখাত করে একটা অন্তর্বর্তী সরকারকে স্থাপন করে একটা সুষ্ঠু ব্যবস্থার স্বপ্ন দেখেছিল সেখানকার সাধারণ মানুষ, বলা ভালো সেখানকার যুব সমাজ। আজ তাদের কাছে প্রশ্ন, যে স্বপ্ন তারা দেখেছিল সেই স্বপ্ন কি সত্যি বাস্তবায়ন হয়েছে, নাকি আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি? অর্থাৎ ওই সেই আন্দোলনের একেবারে প্রথম সারিতে যে যারা ছিলেন গুড়টা তারাই খেয়ে গিয়েছেন বা খেয়ে যাচ্ছেন, বাকি সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকার সমস্যা থেকে শুরু করে আরও নানান সমস্যায় জর্জরিত হয়েছে। আর এবার ওই অন্তর্বর্তী সরকারও কিন্তু বিপাকে পড়তে চলেছে। তার কারণ ইতিমধ্যেই নির্বাচন সেখানে সংগঠিত হচ্ছে না বলে জনমানুষের মধ্যে যেমন রোষ তৈরি হচ্ছে, ঠিক তেমনভাবে আবার অন্য রাজনৈতিক যে দলগুলো আছে সেই দলগুলোর মধ্যেও কিন্তু বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। আর এবার সামনে আসছে আরও একটি বিষয়, কি সেটা না, এই বাংলাদেশকে এবার ঘাড় কাত করে ভারতের দরবারে আসতে হয়েছে। কেন জানেন? তার কারণ গঙ্গা জল চুক্তি। এই গঙ্গা জল চুক্তি 1996 সালে স্বাক্ষরিত হয়েছিল। 1996 সালে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ভারতের প্রধানমন্ত্রী দেবেগৌড়া সরকারের আমলে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি, যার মাধ্যমে দুই দেশের বিশ্বাস, সমঝোতা আর শান্তি রক্ষার একটা দিক নির্দেশ হয়েছিল। যদিও এখন শেষ হয়েছে ওই হাসিনা জামানা, দুই দেশের মধ্যে শান্তি রক্ষার দিশা খুঁজে পাওয়া এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার কারণ
ওই ইউনূস সরকারের আমলে যেভাবে ভারত বিদ্বেষের ছবি বাংলাদেশে ফুটে উঠেছে তা এর আগে কখনো দেখা গিয়েছে বলে তো জানা নেই। আগামী 2026 সালের ডিসেম্বরে এই গঙ্গা জল চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তির মূল লক্ষ্য ছিল ভারতের ওই ফরাক্কা ব্যারেজ থেকে শুষ্ক মরশুমে বাংলাদেশের দিকে কতটুকু জল যাবে আর কতটুকু ভারত ব্যবহার করবে তার একটা নির্দিষ্ট ফর্মুলা ঠিক করা। এবার প্রশ্ন হচ্ছে, কেন এই চুক্তির দরকার পড়েছিল? আসলে 1975 সালে ফরাক্কা ব্যারেজ চালু হওয়ার পর থেকে বাংলাদেশ অভিযোগ করে আসছিল যে গঙ্গার প্রবাহ কমে গেছে, যার ফলে পদ্মার জলপ্রবাহ কমে গিয়ে ওই বাংলাদেশের কৃষি, নৌপরিবহন, মাছ ধরা, এমনকি ভূগর্ভস্থ জলস্তরে ক্ষতি হচ্ছে। এই নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন টানাপোড়েন চলে। এরপর 1996 সালে একটা সমঝোতায় পৌঁছয় দুটো দেশ, আর চুক্তি হয়। আর চুক্তির মেয়াদ ছিল আবার 30 বছর, অর্থাৎ ওই 1996 থেকে 2026। এই চুক্তির মূল ধারাগুলির মধ্যে ছিল গঙ্গার প্রবাহ যদি 70,000 কিউসেকের বেশি হয় তখন বাংলাদেশ এবং ভারত দুদেশই 35,000 করে জল পাবে, মানে 35,000 কিউসেক করে জল পাবে। আর যদি ওই 70,000 কিউসেকের কম হয় তাহলে ভাগাভাগি হবে অ্যাডজাস্টেড অনুপাত অনুযায়ী। তবে সর্বনিম্ন 35,000 কিউসেক বাংলাদেশকে নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয় ওই চুক্তিতে। তার মানে জল জয় থাকুক না কেন 35,000 কিউসেক জল বাংলাদেশ পাবেই। আর এর জন্য গঠন করা হয় একটি জয়েন্ট রিভার কমিশন, যারা জলপ্রবাহের পরিমাণ মাপা এবং দুই দেশের তথ্য বিনিময়ের কাজ করবে এই ভিত্তিতে। এছাড়াও এই কমিশন জলবন্টন ছাড়াও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে যৌথ প্রকল্পের বাস্তবায়নের দায়িত্ব পালন করে। ইতিহাসের হিসেবে বলা যায় এটাই ছিল প্রথম দীর্ঘমেয়াদী জলবন্টন চুক্তি, যা দুই প্রতিবেশী দেশের মধ্যে একটা আস্থার সম্পর্ক তৈরি করেছিল। এখন আগামী বছরেই যেহেতু এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, সেক্ষেত্রে প্রশ্ন উঠছে 2026-এর পর কি এই চুক্তি নবায়ন হবে, মানে ওই পুনর্নবীকরণ হবে, নাকি নতুন শর্তে আবার এই চুক্তি সংগঠিত হবে? এই আবহে মঙ্গলবার ভারত বাংলাদেশের সীমান্ত এলাকায় একাধিক নদীর জলবন্টন নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লিতে একটি বৈঠক সম্পন্ন হয়েছে। গঙ্গা জল বন্টনের চুক্তি নিয়ে যৌথ নদী কমিশনের এটি 88তম বৈঠক। আন্তর্জাতিক নিয়ম মেনে গঙ্গা পদ্মার জল যথাযথভাবে ব্যবহারের পদ্ধতি স্থির করতে এই বৈঠক হয়েছে। এই দুই দেশের জলসম্পদ বিশেষজ্ঞ, কূটনৈতিক এবং নীতি নির্ধারকেরা অংশ নিয়েছে এই বৈঠকে। ভারতের তরফে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের কর্মকর্তারা। এই বৈঠকে ফরাক্কা ব্যারেজের জলের অংশীদারিত্ব নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের কয়েকটি বড় দাবি সামনে এসেছে। বাংলাদেশের প্রস্তাব, গড়ে 40,000 কিউসেক জলের নিশ্চয়তা দিতে হবে, অর্থাৎ যেটা ছিল কমপক্ষে ওই 35,000 কিউসেক, সেটা এবার আরও বাড়িয়ে 40,000 কিউসেক জলের দাবি জানাচ্ছে বাংলাদেশ। বুঝুন, 30 বছরের মেয়াদি চুক্তির পরিবর্তে আরও দীর্ঘস্থায়ী চুক্তির ব্যবস্থা করতে চাইছে বাংলাদেশ। এছাড়া শুধু গঙ্গা নয়, 14টি অভিন্ন নদীর জলবন্টন নিয়েও চুক্তি স্বাক্ষরের দাবি জানানো হয়েছে বাংলাদেশের তরফে। এছাড়াও যৌথ বন্যা পূর্বাভাস ব্যবস্থা গড়ে তোলা, নদীপথ খনন, বাঁধ মেরামত ইত্যাদি নানা বিষয় রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই সমস্ত দাবি দাওয়া কি ভারত মেনে নেবে? এই আবহে যখন সকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশের ওই সরকার পক্ষ থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, প্রাক্তন সেনারা থেকে শুরু করে প্রায় সবাই ভারতের দিকে তির্যক মন্তব্য ছুড়ে দিচ্ছেন। কেউ রিক্সা করে এসে ভারত দখল করার কথা বলছেন, কেউ বিহার, ওড়িশা পুরোটাই বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে নেওয়ার কথা বলছেন। যে পাকিস্তান থেকে বাঁচাতে
যে ভারতবর্ষ এই বাংলাদেশের জন্ম দিয়েছিল, সেই বাংলাদেশ এখন ভারতকে উপেক্ষা করে পাকিস্তানের সঙ্গে সখ্যতা গড়ে তুলছে। আর সেই বাংলাদেশ এখন এই গঙ্গা জল চুক্তির কারণে ভারতের দরবারে এসে আবার দাবি সনদ পেশ করছে। আস্পর্ধার একটা সীমা থাকে। ভারতবর্ষ প্রত্যেকটি তার প্রতিবেশী দেশের সঙ্গে সখ্যতা বন্ধুত্ব বজায় রেখে চলতে চেয়েছে, চলতে চায়। সেই পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশ হাত ধরাধরি করছে, সেই পাকিস্তানকে যে বাংলাদেশের মাটিতে ব্যবহার করতে দিচ্ছে, সেই বাংলাদেশের দাবি মানবে ভারত? সত্যি কি? নাকি ভারত এই চুক্তিতে এমন ব্যবস্থা করবে যে চুক্তির মাধ্যমে এই বাংলাদেশ টাইট হয়ে যাবে, ঠিক যেমন বাণিজ্য বন্ধ করে দিয়ে বাংলাদেশকে টাইট দিয়েছে ভারত? পরিস্থিতি কোন দিকে এগোবে সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটি প্রতিবেশী দেশে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা শ্রীলঙ্কায় হোক, পাকিস্তান হোক, নেপাল হোক কিংবা বাংলাদেশ, সেটা কিন্তু একটা আশঙ্কার কালো মেঘ তৈরি করছে। এই গোটা বিষয়টার পেছনে কোনো চক্রান্ত নেই তো? এ বিষয়ে বলবো আপনাদেরকে, তবে আজকে নয়, অন্যদিন। আজ এ পর্যন্তই। নমস্কার।